একটা সময় ছিল যখন এই কাজগুলোই আমার দাদুকে করতে দেখতাম। বাসায় যখন কোনো নতুন অতিথি আসতো তার উপলক্ষে বাসায় 8, 9, 10 কেজি দুধের মিষ্টি, সন্দেশ, পায়েস, বিভিন্ন রকম জিনিস সে তৈরি করত। আজ সে বয়সের জন্য এই কাজগুলো করতে পারে না, তার কাজগুলোই আমার বাবা, কাকা তারাই করে থাকে। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখতে গেলে কিছুই বুঝতে পারবেন। অনেকদিন পর বাড়িতে গিয়েছিলাম, তো বাবা সন্দেশ তৈরি করবে সেজন্য সে 10 কেজি দুধ কিনে নিয়েছে। 10 কেজি দুধ কিনে সে 2 পাতিলে জাল দিয়ে নিয়েছে, কারণ 1 পাতিলে ধরবে না সেজন্য। আর দুধ ছানা করার জন্য হালকা গরম করে নিতে হবে, সে হালকা গরম করে নিয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ছানার পানি কোথায় পাবো? আপনারা ছানার পানি বিভিন্ন মিষ্টির দোকানে পেয়ে যাবেন, সেখানে গিয়ে বললেই হবে যে আমার একটু ছানার পানি লাগবে, দিয়ে দিবে। আর ছানার পানি দুধে অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিয়ে দিলে ছানা ভালো হবে না এবং ছানা নরম হবে না, সেজন্য অল্প অল্প করে দিতে হবে। একটা সময় ছিল এইভাবে মিষ্টি তৈরি করতে গেলে আমরা কত যে আড্ডা দিয়েছি তার কোনো হিসেব ছিল না। আমার দাদু বলতো, এই আসুই বসুই দেখ আমি কিভাবে তৈরি করি, আমি যখন করতে পারবো না আমাকে এইভাবে তৈরি করে বানিয়ে খাওয়াবি। তো সেই কথাগুলোই মনে পড়ে গেল আমার দাদুর কথা। সে এখন অনেক কিছুই বুঝতে পারে না, কারণ বয়স হয়ে গেছে, কোনো কিছু চিনতে পারে না এখন ওইভাবে, আর সব কিছু তার মাথায় নেই। তো আস্তে আস্তে ছানা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অতিমাত্রা ছানার পানিও দেওয়া যাবে না, পরিমাণ মতো ছানার পানি দিতে হবে। বেশি মাত্রা ছানার পানি দিলে ছানা আপনার শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য পরিমাণ মতো অল্প অল্প করে ছানার পানি দিতে হবে। আর ছানার পানি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আপনার ছানা নরম আছে কি না, এই জিনিসটা খেয়াল করতে হবে, নয়তো আপনার ছানা একদম শক্ত হয়ে যেতে পারে। ছানার পানি সব দেওয়া হয়ে গেলে তারপর ছানা ঠান্ডা হতে দিতে হবে। আর ছানা ঠান্ডা হওয়ার পর একটা পাতলা নেকড়াতে ঢেলে দিয়ে পানিগুলো ছেড়ে নিতে হবে। ছানা ঢালার যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা আমার দাদুর হাতে, আমার দাদুও এই কাপড়েই করেছিল। আর এই কাপড়টা আমার মা যত্ন করে রেখেছে, আর এই কাপড়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। দাদুর অনেক স্মৃতি আছে, অনেক কিছুই ছোঁয়া আছে। ছানা হয়ে গেলে কাপড়টা শক্ত করে বেঁধে একটা উঁচু স্থানে ঝুলিয়ে দিতে হবে, যেন আস্তে আস্তে ছানার পানিগুলো ঝরে যায়। ছানার পানি ভালোভাবে যদি না ঝরে তাহলে মিষ্টি বানান অথবা সন্দেশই বানান, টক টক লাগবে। একটা ছানা করতে গেলে অনেক কষ্ট, এই কাপড় বাঁধতে হয়, আবার এগুলা ঝাড়তে হয়, ছানার পানি ঝাড়া দিতে হয়। আর আমার বাবার সাথে কাজে সহযোগিতা করে আমার ছোট বোন। একটা সময় দাদুর সাথে আমি সহযোগিতা করতাম, এখন আমার বাবার সাথে সহযোগিতা করে আমার ছোট বোন। বাবার সব কাজেই সবসময় সে পাশে থাকে। আমরা থাকতে পারি না, আমরা দূরে থাকি, সেই জন্য এখন আর আমরা সেইভাবে বাবাকে সহযোগিতা করতে পারি না, কিন্তু আমার ছোট বোন সবসময় সব কাজে সহযোগিতা করে বাবা। ছানার পানি ঝরে গেলে ছানা নামিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ছানাগুলো ডলতে হবে, অল্প অল্প করে, একদম মিহি করে ডলতে হবে। যত মিহি হবে তত আপনার সন্দেশ সুন্দর হবে এবং টেস্টি হবে। তো ঝাড়া হয়ে যাওয়ার পর এগুলো আমার ছোট বোন সুন্দরভাবে ডলতেছে। এখানে প্রায় 10 কেজি দুধের ছানা অল্পই হয়েছে। দুধ ভালো থাকলে ছানা ভালো হয়, আর দুধ যদি ভালো না হয় ছানাও কম হয়। আমার বোনের কাজ শেষ, এখন বাবার কাজের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। অনেকক্ষণ যাবতই বসেছিলাম, তখন প্রায় অনেক রাতই হয়ে গেছে। তো বাবা ব্যবসার কাজে সব সময় বাসায় থাকতে পারে না, তার ব্যবসার কাজে বাইরেও যেতে হয়, সেজন্য সে সব কাজেই থাকতে পারে না। তো আমার বোনকে বলে গিয়েছিল বাকি কাজগুলো তুমি করে রাখবে, এসে আমি বাকি কাজগুলো করব। তো আমার বোন ছানা ডলা পর্যন্ত ওর কাজ শেষ করে রেখেছিল। বাবা এসে ডলা ছানার ভিতরে প্রায় 1 কেজি পরিমাণ চিনি দিয়েছিল। অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। আপনারা কি পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী আপনারা ছানাতে চিনি দিয়ে নেবেন, দিয়ে সুন্দরভাবে মথলে নেবেন। মথলানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে হালকা আঁচে এটা জাল করতে হবে, অনেকক্ষণ জাল করতে হবে। যে পরিমাণ গরম পড়েছে, আর এই গরমে টেকা অনেক মুশকিল। আর গ্রামে তো কারেন্ট থাকেই না, 1 ঘন্টা থাকে, আর বাকি 4 ঘন্টা কারেন্টের কোনো খোঁজ খবরই নেই। আর যখন কারেন্ট আসে যায় আর আসে, যায় আর আসে, বলার মতো নয়। গ্রামে যদি গাছপালা না থাকতো তাহলে গ্রামের মানুষের টেকায় মুশকিল হয়ে পড়তো। গ্রামের মাটির চুলা রান্নার যে স্বাদ
যার কোনো তুলনাই হয় না। এরকম স্বাদ আমি কোনো খাবারেই পাই নাই। গ্রামের মাটির চুলায় যাই রান্না করা হোক, সবই অসাধারণ। আসলে এগুলো কাজ অনেক ধৈর্যের ব্যাপার। ছানার যে ডোটা সেটা আস্তে আস্তে জাল করতে হবে, যেন এটা লেগে না যায়, পুড়ে না যায়, লাল না হয়ে যায়। সেই জন্য এটা আস্তে আস্তে ধীরে ধীরে জাল করার পর যখন এটা একটু শিরা শিরা টাইপের হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর পর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এলাচ গুঁড়ো এই জন্য দিতে হবে কারণ সন্দেশটার স্মেল অনেক সুন্দর আসবে। আর এটাকে আস্তে আস্তে লাড়াচাড়া করতে হবে যেন এটা শক্ত হয়ে আসে। আর এরপর সব থেকে কষ্টের কাজ হলো এটাকে সুন্দরভাবে পেটানো বলতে এটাকে পিঁড়িতে অনেক জোরে জোরে মারতে হবে গরম গরম থাকা অবস্থায়। এই জিনিসটা সব থেকে কষ্টের মনে করি আমি। আর এই কাজটা সব থেকে সাবধানে করতে হবে। যদি একটু হেলাফেলা করে কাজটা করতে যান তাহলে আপনার হাতটা পুড়েও যেতে পারে। সেই জন্য একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে রাখবেন আর একটু আস্তে আস্তে উপর দিক নিয়ে এসে জিনিসটা হালকা কুসুম ঠান্ডা করার পর বা একটু আঠালো হওয়ার পর একটু হাত ভিজিয়ে পানিতে তারপরে এটা হাতে নিয়ে পিঁড়িতে জোরে মারবেন। আর মারার পরে অনেকে আবার চিন্তা করতে পারেন এত কষ্ট করার থেকে এগুলা সব একটা পাত্রে ঢেলে নিই তারপর পিস করে কেটে ফেলবো। এরকমটা করলে কখনোই হবে না, কারণ যে জিনিসের যেরকম প্রসেসিং, একটা খাঁটি জিনিস, পিওর জিনিস ঘরোয়াভাবে তৈরি করতে যাচ্ছেন তাহলে তো একটু কষ্ট হবে। আর যখন একটা জিনিস নিজের হাতে তৈরি করে খাবেন তখন কষ্টটা আর কষ্ট থাকবে না। আর বাসার সবাই জিনিসটা মজা করে খেতে পারবে। আমাদের বাড়িতে তো প্রায় সময় নতুন নতুন কিছু না কিছু তৈরি করতেই হয়, বা আমাদের বায়না আবদার সব কিছু রাখতে হয়। আমার বাবা, কাকা, আমার দাদু সব রকমের জিনিসই তৈরি করতে পারে, কারণ আমার দাদু ছোট থেকে এই জিনিসগুলোতে পারদর্শী এবং তাদের ছেলেরাও এগুলো শিখেছে। আর আমাদের বাড়ির মা, কাকি সবাই এগুলা পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এইটুকুই।